সারারাত যখন বৃষ্টি হয় প্রচুর গরমের মধ্যে স্বস্তির একটা আবহাওয়া তো খুবই ভালো ঘুম হয়েছে সবার। যেহেতু সারারাত্র মুষলধারে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো সকালে অনেকটা আবহাওয়া খারাপ ছিল মানে ঘোলাটে ছিল সকালেও বৃষ্টি অনেকটা হয়েছে। তো এখন তো প্রায় সকাল অনেকটাই বেজে গেছে প্রায় হচ্ছে ১১টার মতো হবে। তো এখন রোদ উঠেছে। তো আজকে যেহেতু সকালে আর ওঠা হয়নি, একটু দেরিতে উঠেছি। সকালে বৃষ্টি ছিল প্লাস মনটা অনেকটা খারাপ ছিল কোনো একটা বিষয়ে। এজন্য সকালে নাস্তাটা তেমন আর কিছু তৈরি করিনি। এজন্য ভাবলাম একটু কফি খাই সকালে যেহেতু একটু ঠান্ডা, ঠান্ডা লাগছে আবহাওয়াটা ঠান্ডা। আর সকালে তেমন কোনো সকালে নাস্তা তৈরি করিনি বা ভাতও রান্না করিনি। পাউরুটি ছিল ঘরে। কিন্তু বাচ্চাটা খেয়েছে, আমি আর তেমন খাইনি। এজন্য ১ কাপ কফি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাচ্ছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে তো বারান্দাতে প্রচুর পানি চলে আসছে। উঠানেও পানি আছে প্রচুর আমাদের একটু বাহিরে। যেহেতু আমাদের উঠানটা একটু পাকা করা এজন্য পানিটা জমে ছিল না। আর এদিক থেকে হচ্ছে কিছু খাবার আনা হলো বাচ্চাদের জন্য। বাচ্চারা তো সকালে তেমন কিছু খায়নি তো ভাবলাম যে একটু কেক-টেক আছে এগুলি খেয়ে নেবেনে। আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুর থেকে বলছি। আমি বিক্রমপুর ব্লগার মৌ। তো ১ম এ তো আপনাদের সালাম দিতে আমার মনে ছিল না মানে ভুলে গিয়েছিলাম। তো এজন্য ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। যারা, যারা আমার ভিডিওটা দেখতেছেন কে কোন স্থান থেকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এদিক থেকে তো রান্নাঘরে চলে আসলাম। সকালে যেহেতু রান্না করিনি তো দুপুরের রান্নাটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি। এদিক থেকে তো অনেকটা আদা রসুন কিছুদিন আগে আমি কাটিয়ে রেখেছি। তো এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। সময় সুযোগ হচ্ছিল না ব্লেন্ডার করার জন্য। তো আজকে ভাবলাম যে ব্লেন্ডার করে নিব আর রান্না করার মতো তেমন একটা আদা রসুন আজকে ছিল না। সামান্য পরিমাণ ছিল রান্নার জন্য আর এজন্য আজকে ব্লেন্ডার করে নিব। তাই ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এগুলো ডিপ করা ছিল। আর এদিক থেকে তো কিছু বাজার আনা হয়েছে আর মাছ যে সবজি আনা হয়েছে আর মাছ ২ টা আমি একদম ভালোভাবে আঁশগুলি ছাড়িয়ে নিলাম। তারপরে এখন কেটে তারপরে পরিষ্কার করে একবারে রেখে দেবো বক্সে ভরে। যাতে দেখা যায় রান্না করার সময় আর ঝামেলা না হয়। এই তো মাছগুলো তো কেটে আমি ধুয়ে তারপরে একটা ঢাকনার মধ্যে ঝরিতে দিয়ে দিলাম। যাতে পানিটা সব ঝরে যায়। তারপর একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর ২ টা রুই মাছের মধ্যে ডিম হয়েছিল। তো ভাবলাম আজকে করলা দিয়ে ডিমটা ভাজি করব। এটা তো আমাদের এই বাড়িতে খেতে সবাই খুবই পছন্দ করে। আর এদিক থেকে ভাতটা তো অলরেডি হয়ে গেল। তারপরে ভাতটা এখন মাঠটা আমি ঝরে নিব। তারপরে হচ্ছে রান্না করে নিব করলা তরকারিটা মানে করলা ভাজি। তো তার আগে ভেবে নিলাম যেহেতু ফ্রাই প্যানের মধ্যে করলা ভাজিটা করব এর আগে ফ্রাই প্যানটায় মাছটা ভেজে নেই। তা না হলে দেখা যায় যদি ভাজি করে তারপরে যে মাছটা ভাজা হয় মাছটা কড়াইয়ের মধ্যে লেগে যেতে চায়। তখন অনেকটা সময় মাছ দেখা যায় ভেঙে যায়। এজন্য ভাবলাম আগে মাছটা ভাজি করে নিই। তারপরে করলা ভাজিটা করে নিই। তারপরে হয়তো মাছটা রান্না করব। তো সবার কাছে অবশ্যই আমার রিকোয়েস্ট যারা, যারা আমার ভিডিওতে নতুন বা আমার ভিডিওটা আজকে ১ম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে পারেন। আর যারা, যারা ভিডিও শুরুতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই অল বাটনে প্রেস করে দিবেন যাতে আমার ভিডিওটি ছাড়ার সাথে, সাথে আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যেতে পারে। আমার ভিডিওটি যাতে আপনাদের সহজেই পেতে পারেন। মাছের পিসগুলো তো অলরেডি আমি ভেজে নিলাম। ভাজা আমার হয়েও গেল। এদিক থেকে তো করলাটা ধুয়ে পানি ঝরে রেখেছি। কারণ করলা ভাজিতে যদি পানি থেকে যায় তাহলে ওই করলাটা কেমন যেন তেতো, তেতো লাগে খেতে ভালো লাগে না। আর আমার বাচ্চারা মোটামুটি করলাটা খায় ভালোই। তো এজন্য পানিটা ঝরে রাখি যাতে তিতা ভাবটা একদম চলে যায়। তো যারা অনেকে করলা ভাজিটা খেতে চান না, তো যতটুকু তিতা থাকে আরও যদি তিতা কমাতে চান তো অবশ্যই করলা ভাজিটা ধোয়ার পরে ভালোভাবে একদম লবণ দিয়ে মেখে রাখবেন। তাতে দেখবেন যে করলার
সম্পূর্ণ তিতা ভাবটা চলে যায়। তো আমার বাড়িতে দেখা যায় করলাটাই আনা হয় মানে যেটা বড় আর বড় সাইজেরটা ওটাই দেখা যায় আনা হয়। এটা তিতার পরিমাণটা একটু কম থাকে কিন্তু যেটা উস্তা বলে আমাদের এদিকে ছোট সাইজের যেটা, ওটা অনেক পরিমাণ তেতো লাগে। তো ওইটা আমি কেননা আমার বাচ্চারা তো প্রশ্নই ওঠে না। আমি নিজেই খেতে মানে অপ্রস্তুত হয়ে পড়ি। আমার খেতে একদমই ভালো লাগে না অত তিতাটা। আর আমাদের বাড়ির সবাই মোটামুটি খায়। আমার হাসব্যান্ডও ওই তিতাটা খায় কিন্তু আমি খাই না। আর এদিক থেকে যে মাছের ডিম ছিল আর কিছুটা পেটি ছিল ওগুলির সাথে একবারে মসলা দিয়ে একদম ভেজে-টেজে নিচ্ছি মানে কষিয়ে নিচ্ছি। তারপরে করলা ভাজিগুলি দিয়ে দিব। করলা যেগুলি কেটে রেখেছিলাম তো একদম পানিটা ঝরে গেছে। এখন দিয়ে একদম ভাজা, ভাজা করে নেব। তো সবার কাছে পুনরায় আবার রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি যারা ফুল ওয়াচ করছেন, কারো যদি আমার ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটা ছোট লাইক দিয়ে দিবেন। কারণ অনেক ভিউয়ার্সরাই দেখা যায় ভিডিওটা উপভোগ করেন কিন্তু আসলে লাইকটা দিতে ভুলে যান। এজন্য বারবার সবাইকে মনে করে দেওয়া যাতে লাইকটা দিয়ে দেন। এতে দেখা যায় আমার ভিডিওটা আরও সকলের কাছে দ্রুত পৌঁছাতে পারে এটাই, আর তেমন কোনো কারণ থাকে না। তো অনেকে দেখা যায় ভিডিওটা দেখেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান। তো দিয়ে দিবেন মনে করে এজন্যে বারবার বলা আমার। আর এদিক থেকে তো করলা ভাজিটা অলরেডি হয়ে গেছে। এপাশ দিয়ে আমি হলো মাছ রান্না করব। রুই মাছটা রান্না করব হচ্ছে আলু আর ডাঁটা দিয়ে। তো ডাঁটাটা খুবই নরম ছিল। আর আলু তো মোটামুটি অত একটু শক্ত না। কারণ আলু কিছুদিন যাবৎ হয়েছে যে জমি থেকে উঠেছে প্রায় ১-১.৫ মাস হবে। বেশি দিন হলে দেখা যায় আলু কেমন জানি শক্ত হয়ে যায়। তো যাই হোক আমি একদম ভালোভাবে মসলা কষানোর পরে তারপরে ডাঁটা আলুটা কষাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে কষানোর পরে তরকারিটার কালারটা কি পরিমাণ ইয়াম্মি আসছে। খেতে তরকারিটা কিন্তু খুবই ভালো লেগেছে। আমি আসলে আমার ভিউয়ার্সদের ভিডিও দেখাই। কেউকে তো আর খাওয়াতে পারবো না। এজন্য খুবই মন থেকে সরি। আর তরকারিটা তো দেখতে যেমনটা সুন্দর হয়েছে, এটাই বললাম যে খেতেও খুবই মজাদার হয়েছে। তো এদিক থেকে তো ডাঁটাগুলি খুবই নরম ছিল, অল্পতেই সেদ্ধ হয়ে গেছে। তারপরে হলো মাছগুলি দিয়ে দিচ্ছি। মাছগুলি দিয়ে তারপর আরেকটু ঝোল এড করে দিব। তারপরে অনেকটা সময় না মানে কিছুটা সময় একটু জাল করব যাতে মাছের ভেতরে মশলাগুলি যায় বা ঝোল গিয়ে তারপরে মাছটার ভেতরে মোটামুটি মশলা যায় এইজন্য। তো অনেক জায়গায় দেখা যায় রুই মাছটা অনেকে ভাজা ছাড়া খায় কিন্তু আমরা তো আর ভাজা ছাড়া খাই না। আমরা সব মাছই দেখা যায় ভেজে রান্না করি। ভেজে রান্না না করলে আমার হাসব্যান্ড খেতে চায় না বা আমাদেরও ভালো লাগে না। যেহেতু আমরা খেয়ে অভ্যস্ত। তো আমি অনেকের ভিডিও দেখি যে অনেক ধরনের মাছই তারা ভেজে রান্না করেন না। তো ওইগুলি যে তারা কিভাবে খায় আমি বুঝি না। হয়তো যাদের যেমন অভ্যাস তারা তো ওইভাবেই চলবে, তাদের রুটিনেই তারা চলবে। কিন্তু আমার যেন দেখেই কেমন লাগে যে ভাজা ছাড়া মাছ কেমন লাগবে। তো যাই হোক আমার তরকারিটা রান্নাটাও অলরেডি হয়ে গেছে। আজকে তেমন কিছু আর রান্না করলাম না। ২ ধরনের খাবার রান্না করেছি এতে আমাদের হয়ে যাবে। কারণ বেশি খাবার তো অপচয়। আর যে জিনিসের পত্রের দাম অতিরিক্ত খাবার রান্না করে ওয়েস্ট করে ফেলে দেওয়ার তো কোনো মানে হয় না। মানে অপচয় করার তো কোনো মানে নেই। এজন্য যতটুকু আমাদের লাগে ওইটুকুই রান্না করব। বাচ্চারা যেহেতু তরকারি-টরকারি অত একটা খেতে পছন্দ করে না। একটু মাছ হলে তারপরে ভাত দিয়ে খেয়ে ফেলে। তো এই তো অলরেডি রান্না তো আমার কমপ্লিট। তো এর মাঝে অনেকটা কাজ করে নিয়েছি অফ ক্যামেরায়, সব তো আর দেখানো হয় না। তো ঘর-টর গুছিয়ে নিয়েছি। বাচ্চারা প্রত্যেকটা রুম প্রচুর পরিমাণে নষ্ট করে ফেলে। ওইগুলি গুছিয়ে রেখেছি। আর হচ্ছে এই ফাঁকে আরও কিছু কাজ করে নিলাম। দুপুরে খাওয়াটা এখন খাওয়া হয়নি আমাদের। তো কিছুটা আদা রসুন ছিল এগুলি ব্লেন্ডার করে নিলাম।
আর সামনে যেহেতু কুরবানি ঈদ সামনে করে তো আদা রসুন মোটামুটি বেশি পরিমাণে লাগে। তো এখানে অনেকটা আদা রসুন পেস্ট করে রাখলাম। তারপরেও যদি প্রয়োজন মনে করি তাহলে কুরবানি ঈদের আগে আরও আদা রসুন হয়তো ব্লেন্ডার করা হবে। আর যদি কুরবানি ঈদ আসতে এটা শেষ না হয় তাহলে হয়তো নাও আনা হতে পারে। তো কুরবানিতে তো কম বেশি অনেক ধরনের মশলাই রান্না করতে হয়। মানে রান্নার কাজে লাগে। এজন্য সবই মোটামুটি প্রস্তুত করব। কুরবানি তো সামনে প্রায় চলেই আসলো। কারণ আমাদের ঈদুল ফিতর তো প্রায় ১ মাস হয়ে আসছে। যাই হোক আমাদের দুপুরের খাবার-দাবার তো শেষ করে আমরা একটু রেস্টও নিয়েছিলাম। আর এদিক থেকে হচ্ছে সন্ধ্যার টাইমে হচ্ছে আমাদের জন্য ভেলপুরি আনা হয়েছে। তো বাচ্চাদের দিলাম প্লাস আমিও একটু খেলাম। আমার তেমন একটা খেতে ভালো লাগছে না। তো কি আর করার বাচ্চাদেরও দেখা যায় দিচ্ছি। আর সাথে আমিও একটু খেয়ে নিচ্ছি। আর আজকের মতো এইটুকুই সবাইকে আল্লাহ হাফেজ।